অনেকেই বলে তুমি আসলে অলস, এই জন্য প্রোক্রাস্টিনেট করো। আবার অনেকে বলে তুমি কাজটাকে পছন্দ করো না, এই জন্য প্রোক্রাস্টিনেট করতেছো। কিন্তু আমি অনেকেই চিনি যারা চায় আসলে কাজটা করতে এবং কাজটাকে পছন্দও করে, কিন্তু তারপরেও শুরু করতে পারছে না। কেন অনেক বেশি পছন্দ করা বা কাজটা করতে চাওয়ার পরেও কোনো একটা কাজ নিয়ে আমরা প্রোক্রাস্টিনেট করি? কাজের ধরনের উপর ভিত্তি করে আমরা দুই ধরনের কাজের ক্ষেত্রে প্রোক্রাস্টিনেট করি। আমি তানভীর আহমেদ প্রান্ত, একজন কনসালটেন্ট সাইকোলজিস্ট। 2023-এর মাঝামাঝি থেকে আমার ভিডিও বানানোর প্ল্যান ছিল, কিন্তু বিভিন্ন কারণে আমি পিছিয়ে যাচ্ছিলাম। পার্সোনাল লাইফের ইস্যু, ফ্যামিলি ইস্যু অথবা অফিসের ইস্যু। আবার কখনো আমি এখনও এনাফ রেডি না, এরকম বিভিন্ন কারণে আমার আর ভিডিও বানানো হচ্ছিল না। একটা সময় পর আমি রিয়েলাইজ করি আমি আসলে প্রোক্রাস্টিনেশনের লুপের মধ্যে আটকে পড়ে গিয়েছি। পরে আমি ডিসাইড করি যেহেতু আমি প্রোক্রাস্টিনেটই করছি, তাহলে প্রথম ভিডিওটা প্রোক্রাস্টিনেশনের উপরই বানাই। এতে আমার ভিডিও বানানো হয়ে যাবে, আবার প্রোক্রাস্টিনেশন থেকে কীভাবে বেরো হওয়া যায় এটা জানাও হয়ে যাবে। তাই প্রোক্রাস্টিনেশন নিয়ে পড়াশোনা শুরু করে দিই। বিভিন্ন আর্টিকেল, বই, ইউটিউব ভিডিও, টেড টক এই সব কিছু দেখে টেখে স্ক্রিপ্ট লেখা শুরু করি। আর 15-20 দিনের মধ্যে একটা স্ক্রিপ্টও লিখে ফেলি। কিন্তু স্ক্রিপ্ট লেখার পর মনে হয় যে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর প্রথম ভিডিও এত বড় আপলোড দিলে কেউ আসলে দেখবে না। তাই এই ভিডিওটা শ্যুট না করে নেক্সট টপিকে চলে যাই, নেক্সট টপিক থেকে পরের টপিক, এভাবে প্রোক্রাস্টিনেট করতে করতে আমি প্রথম ভিডিও আপলোড করি 2024 সালের শেষের দিকে, যেটা আসলে আমার শ্যুট করা কোনো ভিডিও ছিল না, এটা ছিল অফিসের শ্যুট করা একটা ভিডিও। তো ফাইনালি প্রোক্রাস্টিনেশন নিয়ে ভিডিও বানাতে বানাতে এটা মেবি আমার 13 বা 14 নম্বর ভিডিও হবে। আর আজকের ভিডিওতে আমি এক্স্যাক্টলি আমার নিজের জার্নির থ্রুতে প্রোক্রাস্টিনেশনকে ব্যাখ্যা করব, এক্সপ্লেন করব প্রোক্রাস্টিনেশনের থিওরিগুলো কী কী, আর এটাকে বিট করার জন্য আমাদের কী কী জানতে হবে। আপনি যদি আপনার লাইফে কোনো কিছু নিয়ে প্রোক্রাস্টিনেট করে থাকেন, এবং আমি শিওর আপনি করছেন, ইনফ্যাক্ট মেবি প্রোক্রাস্টিনেট করতে করতেই এই ভিডিওটা দেখছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা বোঝার জন্য আপনার এই প্রোক্রাস্টিনেশনের পিছনে সাইকোলজি কী এবং এটা থেকে বের হওয়ার জন্য আপনি কী কী করতে পারেন। প্রোক্রাস্টিনেশন মানে কি আমরা সবাই জানি, কিছু একটা করা দরকার কিন্তু কাজটা না করে পরে করব বলে কাজটা পিছানো, এর মানেই প্রোক্রাস্টিনেশন। এই প্রোক্রাস্টিনেশন শব্দটার উৎপত্তি নিয়ে যদি জানতে চাই, সেক্ষেত্রে এটা একটা ল্যাটিন শব্দ, যেটা মূলত দুইটা ল্যাটিন ওয়ার্ড প্রো আর ক্রিস্টিনাস, এই দুইটা শব্দ মিলে তৈরি হয়। যেখানে প্রো মানে হচ্ছে ফরওয়ার্ড, অন ইন ফেভার অফ, আর ক্রিস্টিনাস মানে হচ্ছে টুমোরো। দুইটার একসাথে অর্থ ধারায় কোনো একটা কাজ কালকের জন্য রেখে দেয়া, যেটা আমরা প্রতিদিন করি। এই প্রোক্রাস্টিনেশনকে বিট করার জন্য আমরা যদি কয়েকটা জিনিস বুঝতে পারি, যে কেন আমি প্রোক্রাস্টিনেট করি এবং কোন ধরনের কাজের ক্ষেত্রে করি, এই বিষয়গুলো ঠিকঠাক মতো আইডেন্টিফাই করতে পারলে তাহলে আমরা খুব সহজেই এটা থেকে বের হওয়ার প্ল্যানও তৈরি করতে পারবো। কাজের ধরনের উপর ভিত্তি করে আমরা দুই ধরনের কাজের ক্ষেত্রে প্রোক্রাস্টিনেট করি। এক, যে কাজগুলোর ডেডলাইন থাকে, আর দুই হচ্ছে যে কাজগুলোর কোনো ডেডলাইন থাকে না। যেই কাজগুলোতে ডেডলাইন থাকে, যেমন কোনো একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করা বা কোথাও অ্যাপ্লিকেশন করা অথবা কোনো একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া, এই ধরনের কাজের ক্ষেত্রে প্রোক্রাস্টিনেট করলেও একদম ডেডলাইনের আগের রাতে সারা রাত জেগে আমরা কোনো না কোনোভাবে কাজগুলো করে ফেলি। এবং এটা ভালো বিষয় হচ্ছে এই কাজগুলো হয়েও যায়, ভালো হোক খারাপ হোক যে কোনোভাবে কাজটা হয়ে যায়। কিন্তু যেই কাজগুলোতে কোনো ডেডলাইন থাকে না, যেমন ধরেন জিম শুরু করা বা কোনো একটা স্কিল গ্রো করার জন্য কাজ শুরু করা, যে কাজগুলো পুরোপুরি আমাদের উপর ডিপেন্ড করে, আমরা যখনই চাই তখনই করতে পারি, আর না করলেও পরে করা সম্ভব, এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা সবচাইতে বেশি স্ট্রাগল করি। আর প্রোক্রাস্টিনেশনের রেট এই ধরনের কাজের ক্ষেত্রে সবচাইতে বেশি। এই যে আমার মানসিক স্বাস্থ্য নিয়ে ভিডিও বানানো শুরু করা, এই কাজটাও এই ক্যাটাগরিতেই পড়ে। আমাদের যদি সেলফ কন্ট্রোল কম থাকে বা সেলফ রেগুলেশন স্কিল জানা না থাকে, তাহলে এই ডেডলাইন ছাড়া কাজগুলোতে আমরা খুব একটা ভালো করতে পারি না। আর এই জন্যেই অনেকে একটা সিস্টেম প্রেফার করে, কারণ সিস্টেমে সবসময় একটা রুলস রেগুলেশন থাকে, মোস্ট ইম্পর্টেন্টলি ডেডলাইন থাকে, যেটার কারণে তারা ফাংশনাল থাকতে পারে। এখন প্রশ্ন হলো আমরা কেন প্রোক্রাস্টিনেট করি? অনেকেই বলে তুমি আসলে অলস, এই জন্য প্রোক্রাস্টিনেট করো। আবার অনেকে বলে তুমি কাজটাকে পছন্দ করো না, এই জন্য প্রোক্রাস্টিনেট করতেছো। কিন্তু আমি অনেককেই চিনি যারা চায় আসলে কাজটা করতে এবং কাজটাকে পছন্দও করে, কিন্তু তারপরেও শুরু করতে পারছে না। যেমন আমার নিজের ক্ষেত্রেই আমি চাচ্ছিলাম সাইকোলজি রিলেটেড কন্টেন্ট বানাতে, কিন্তু তারপরেও হচ্ছিল না। এই বিষয়টা আসলে কেন হয়? কেন অনেক বেশি পছন্দ করা বা কাজটা করতে চাওয়ার পরেও কোনো একটা কাজ নিয়ে আমরা প্রোক্রাস্টিনেট করি? এই জিনিসটা বুঝতে হলে আমাদের সেলফ ওর্থ থিওরি অফ মোটিভেশন, এই থিওরিটা বুঝতে হবে। এই থিওরিটা যখন আমি প্রথম জানতে পারি, তখন আমার নিজের চিন্তাধারায় অনেক পরিবর্তন আসে। আমি বুঝতে পারি প্রোক্রাস্টিনেশন আমরা শুধুমাত্র অলসতার কারণে করি না, তবে হ্যাঁ অনেকেই করতে পারে। বাট এই থিওরিটা ব্যাখ্যা করে কেন আমরা কোনো একটা কাজ করতে চাওয়ার পরেও
সেই জিনিসটা নিয়ে প্রোক্রাস্টিনেট করি। এছাড়াও প্রোক্রাস্টিনেশনকে ব্যাখ্যা করার জন্য আরও একটা পপুলার থিওরি আছে, যেটার নাম হচ্ছে টেম্পোরাল মোটিভেশন থিওরি। এই থিওরিটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব, কারণ এই ভিডিওতে কাভার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। সো এই সেলফ ওয়ার্থ থিওরি অফ মোটিভেশনটা আসলে কি, আর এটা কিভাবে প্রোক্রাস্টিনেশনে রোল প্লে করে? এই সেলফ ওয়ার্থ থিওরিটা প্রথম ইন্ট্রোডিউস করেন মার্টিন কভিংটন 1984 সালে। তার মতে মানুষের সর্বপ্রধান নিড হলো মানুষ নিজেকে তার নিজের এবং তার আশেপাশের মানুষের চোখে একজন যোগ্য ও সামর্থ্যবান মানুষ হিসেবে দেখতে চায়। সহজভাবে বলতে গেলে ভাত ডাল মানে অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো আমরা সবাই জানি আমাদের মৌলিক চাহিদা। কিন্তু আমরা যদি আমাদের চারপাশে বা আমাদের নিজের দিকেও একটু লক্ষ্য করি, তাহলে দেখবেন এগুলোর পাশাপাশি আমাদের সবাই আমরা নিজেকে একজন ক্যাপাবল বা আমি কিছু করতে পারি এমন একজন মানুষ হিসেবে দেখতে চাই। আমরা কেউই চাই না যে অন্যরা আমাকে নিয়ে ভাবুক যে আরে সে তো আসলে কিছুই করতে পারে না। আর এই চাওয়াটাই আমাদের বেশিরভাগ কাজের ক্ষেত্রে একটা মোটিভেশন হিসেবে কাজ করে। সেলফ ওয়ার্থ থিওরি মূলত এটাই বলা ট্রাই করেছে। এই থিওরিটা থেকে সাইকোলজিস্টরা একটা ইকুয়েশনও বের করেন যে কিভাবে মানুষ তার নিজের ওয়ার্থকে দেখে। ইকুয়েশনটা হচ্ছে এবিলিটি ইজ ইকুয়াল টু পারফরমেন্স ইজ ইকুয়াল টু সেলফ ওয়ার্থ। এটা একদমই আইডিয়াল একটা ইকুয়েশন না। এই থিওরি নিয়ে যারা কাজ করেছেন তারা মূলত বলতে চেয়েছেন মানুষ এভাবেই নিজের ওয়ার্থ নিয়ে চিন্তা করে যে একজন মানুষ তার এবিলিটি অনুযায়ী পারফর্ম করতে পারে, আর তার পারফরমেন্স কেমন হচ্ছে সেটা অনুযায়ী সে এবং তার আশেপাশের মানুষজন সে কতটা যোগ্য তা বিবেচনা করে। আর এই জন্যেই আমরা যখনই কিছু করতে যাই সেই কাজটা কিভাবে করব এবং কাজটা করতে না পারলে মানুষ আমাকে নিয়ে কী ভাববে, বা মানুষ বাদ দিই আমি আমার নিজেকে নিয়ে কী ভাববো, সেটা নিয়ে আমাদের মধ্যে একটা স্ট্রং ভয় কাজ করে। আর এই ভয় থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য আমরা অনেকেই প্রোক্রাস্টিনেট করি। মানে যদি আমাদের কখনো মনে হয় যে আমরা কোনো একটা কাজ ভালো মতো করতে পারবো না, তখন ওই কাজটাকে পিছাতে থাকি। আর এই পিছানোটাই আমাদেরকে একটা বিল্ট ইন এক্সকিউজও দেয় যে আমরা কেন কোনো একটা কাজ করতে পারি না। কীভাবে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। চলো, আমাদের সবার লাইফই হয়েছে এমন কিছু একটা ভাবার চেষ্টা করি। যেমন ধরেন আমাদের কিছুদিনের মধ্যে একটা পেপার বা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। তো শুরুতে আমাদের মধ্যে কী কাজ করে যে এবার আমরা কাজটা খুবই ভালো মতো করব। তারপর আমরা প্ল্যান করা শুরু করে দিই, কখন পড়া শুরু করব, কিভাবে করব, একদম ফুল প্রুফ প্ল্যান। তো যখনই পড়তে বসি তখন মনে হয় যে আজকে একটু টায়ার্ডনেস নিয়ে পড়তে বসলে অত ভালো মতো পড়া হবে না, বা কোনোভাবে পড়তে বসে গেলেও পড়া শুরু না করে আগে টেবিল গোছানো শুরু করি যে গোছানো টেবিলে খুব ভালো মতো পড়া হবে। তো টেবিল গোছানোর পর আবারও টায়ার্ড হয়ে যাই আর পড়া না শুরু করে অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাই। আপনি খেয়াল করে দেখেন আমাদের উদ্দেশ্য কিন্তু থাকে ভালো মতোই কাজটা করা, কিন্তু কাজ শুরু না করে ভালো মতো কাজটা করার জন্য কী কী করা দরকার আমরা সেগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। আমরা কোনোভাবেই রেডি ফিল করি না কাজটা শুরু করার জন্য। এভাবে করে আমরা ডেডলাইন পর্যন্ত চলে যাই, যেদিন আমাদের আর বেস্ট অ্যাসাইনমেন্ট লেখাটা আর মূল টার্গেট থাকে না। এখন আমাদের জাস্ট পাস করলেই হবে বা কাজটা শেষ করতেই হবে। এভাবে করে কোনোভাবে কাজটা শেষ করি। সো আমি বলছিলাম না প্রোক্রাস্টিনেট করা আমাদেরকে অজুহাত তৈরি করার সুযোগ তৈরি করে দেয়। কীভাবে সেটা হলো এভাবে পিছাতে শেষ মুহূর্তে কাজটা শেষ করার পর আমরা বলি যে আমি তো আসলে অল্প সময় প্রিপারেশন নিয়েছি, তাই আসলে কাজটা অতটা ভালো হয়নি। বেশি সময় নিয়ে করলে আমি একদমই ফাটাই দিতাম। আমি আসলে খুবই যোগ্য, কম সময় প্রিপারেশন নেওয়ার কারণেই কাজটা আসলে খারাপ হয়েছে। আর এই জন্যেই আপনি পরীক্ষা হলে পরীক্ষা শুরু হওয়ার আগে কিছু মানুষজনকে দেখবেন যে তারা আসলে কতটা কম সময় পেয়েছে পড়াশোনা করার জন্য। জাস্ট 2-3 ঘন্টায় পুরো 5টা চ্যাপ্টার শেষ করতে হয়েছে। আর এভাবেই তারা আনকনশিয়াসলি অন্যদের এবং নিজের জন্য একটা কারণ তৈরি করে যে কেন তাদের পরীক্ষা খারাপ হতে পারে। মূল উদ্দেশ্য নিজের ওয়ার্থকে প্রোটেক্ট করা। অনেকের মধ্যে এই ধারণা থাকে যে আমি প্রেসারে ভালো কাজ করি বা শেষ মুহূর্তে কাজ করতে বসলে আমি বেটার পারফর্ম করি, কারণ তারা সব সময়ই শেষ মুহূর্তে কাজটা করে অভ্যস্ত। তবে আপনি বেটার পারফর্ম করেন এই ধারণাটা আসলে সঠিক না। আপনি শেষ মুহূর্তে কাজ করতে পারেন কারণ তখন আপনার কাছে আর কোনো উপায় থাকে না, আর অন্য সময় আপনি নিজেকে ম্যানেজ করতে পারেন না কাজে বসানোর জন্য। এই শেষ মুহূর্তে কাজ করে খারাপ করলে আপনার নিজের জন্য একটা জাস্টিফিকেশন তৈরি হয়ে যায় যে টাইম কম ছিল তাই খারাপ হয়েছে, বেশি সময় নিয়ে করলেই আরও ভালো হতো। আর এভাবেই প্রোক্রাস্টিনেশন করা বা কাজকে পিছানো মূলত আসলে একটা প্রোটেক্টিভ স্ট্র্যাটেজি হিসেবে কাজ করে। এভাবেই অনেকে নিজের সেলফ ওয়ার্থকে প্রোটেক্ট করার জন্য আনকনশিয়াসলি এটাকে একটা স্ট্র্যাটেজি হিসেবে ইউজ করে। এই জন্যই অনেক সাইকোলজিস্টরা প্রোক্রাস্টিনেট করাকে অনেকের জন্য একটা ডিফেন্স স্ট্র্যাটেজি বলে।
এই জন্যেই অনেক সময় অনেক বেশি মোটিভেটেড থাকলেও আমরা অনেক কিছু শুরু করতে পারি না, কারণ এই ধরনের কাজের ক্ষেত্রে এই কাজটা করার যে পরিমাণ আগ্রহ থাকে ঠিক সমপরিমাণ ভয়ও কাজ করে যে এই কাজটা না হলে অনেক বেশি খারাপ লাগবে। আর এই দুইটা জিনিস, সাকসেস আর ফেলিওর, যেহেতু একটা অপরটার বিপরীতমুখী, আমরা এই দুইটা ফোর্সের মধ্যে স্টাক ফিল করি, কিন্তু কিছুই করতে পারি না। জাস্ট ভাবতে থাকি কি করব, কিভাবে করব, কিন্তু অ্যাকচুয়ালিতে কিছুই করা হয় না একদম ডেডলাইন হিট না করা পর্যন্ত। যেই কাজগুলোতে ডেডলাইন থাকে না সেই কাজগুলোতে তো এই ফেলিয়ারকে অ্যাভয়েড করার জন্য আমরা প্রস্তুতি নিতে নিতেই অনেক সময় কাটিয়ে দিই। আমাদের মাথায় চিন্তা কাজ করে যে আমি এখনো এনাফ জানি না, আর একটু জেনে নিই তারপর শুরু করব, বা এনাফ প্রিপেয়ার্ড না, আর একটু প্রিপেয়ার্ড হওয়ার পর শুরু করব। এভাবেই নোয়িং অ্যান্ড ডুইং ট্র্যাপের মধ্যে আটকা পড়েছি। যেমন আমার ইউটিউব ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক বেশি এই চিন্তা আসা যে আমি এখনো প্রপার রেডি না, আরেকটু পড়াশোনা করি। ইনফরমেশন নিতে নিতে আমরা ইনফোমেনিক হয়ে যাই। এই জিনিসটা কাজ করে মূলত আমি এই কাজটা ভালো মতো না করতে পারলে আমার নিজেরই খারাপ লাগবে, বা অন্যরা আমার কম্পিটেন্সি নিয়ে কী ভাববে এই ভয় থেকে। আর এভাবেই আমরা প্রোক্রাস্টিনেট করতে থাকি। ভিডিওটা আর বড় না করি, আপনারা যদি ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন আর এই চ্যানেল আপনাদের এখনও সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা ভাবতে পারেন। এখন চলে যাই আমরা কি করতে পারি আমাদের এই প্রোক্রাস্টিনেশনের সাইকেল থেকে বের হয়ে আসার জন্য। আমি আজকে 4টা টিপস শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনি আপনার কাজ নিয়ে প্রোক্রাস্টিনেশনের চান্স অনেক কমে যাবে। 1, ফেল করাই যাবে না, খারাপ হওয়াই যাবে না, এটা যে কোনো কাজ নিয়ে প্রোক্রাস্টিনেট করার একটা বড় কারণ। কোনো একটা কাজ শুরু করার সময় আমরা ওই কাজটা ভালোভাবে না হওয়া বা কি করলে ওই কাজটা আরও বেটার বা পারফেক্ট হতে পারে এটা নিয়ে ভাবতে ভাবতেই আমরা অনেক সময় কাটিয়ে দিই। এই জন্যে আমরা আমাদের যে কোনো কাজ শুরু করার সময় ওই কাজটা একদম বেস্ট হতে হবে, আউট অফ দ্য ওয়ার্ল্ড হতে হবে। এই চিন্তাগুলোকে সাইডে রেখে আমরা আমাদের কাজটা নিয়ে ভাবতে পারি। কোনো একটা কাজ ভালো মতো না হলেও ইটস ওকে, আমরা পরের বার কাজটাকে আরও ভালো মতো করতে পারবো, এটা আমাদের রেগুলার প্র্যাকটিসে নিয়ে আসতে পারি। যারা কোনো একটা কাজে ফেল করতেই পারে, এটা সহজেই মানতে পারে, তাদের কোনো কাজে প্রোক্রাস্টিনেট করাও অনেক কম হয়। আর 2 নাম্বার টিপস হলো সেলফ ওর্থ থিওরি অনুযায়ী আমাদের ওয়ার্থ নিয়ে আমরা যেই ইকুয়েশনটা বিশ্বাস করি যে আমাদের এবিলিটি ইজ ইকুয়াল টু পারফরমেন্স ইজ ইকুয়াল টু সেলফ ওর্থ, এটাকে সবসময় চ্যালেঞ্জ করা। আমাদের লাইফে এরকম অনেক সময় আসে যখন আমরা আমাদের এবিলিটির চাইতে বেটার পারফর্ম করি, আবার অনেক সময় আমরা আমাদের এবিলিটির চাইতে কম পারফর্ম করি, আর এটা খুবই নর্মাল। কিন্তু আমরা যদি আমাদের সেলফ ওর্থকে প্রোটেক্ট করার জন্য পারফর্ম করা নিয়ে ভয় পাই, তাহলে আমাদের প্রোক্রাস্টিনেট করাও অনেক বেশি বেড়ে যাবে। তাই নিজের চিন্তার মধ্যে এই পরিবর্তনটা আনার চেষ্টা করুন যে এবিলিটি ইজ নট ইকুয়াল টু পারফরমেন্স ইজ নট ইকুয়াল টু সেলফ ওর্থ। মানে আমাদের পারফরমেন্স সবসময় আমাদের সেলফ ওর্থকে ডিফাইন করতে পারে না। আর আপনারা যদি এই লাইনটাকে বিশ্বাস করতে পারেন, তাহলে দেখবেন আপনার যে কোনো কাজ নিয়ে প্রোক্রাস্টিনেট করাও অনেক কমে যাবে। 3, প্রোক্রাস্টিনেশনের ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আমাদের কোনো একটা কাজ করার মোটিভ, মানে অ্যাপ্রোচ মোটিভ এবং অ্যাভয়েডেন্স মোটিভের মধ্যে কনস্ট্যান্টলি একটা ফাইট চলতে থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অ্যাভয়েডেন্স মোটিভ স্ট্রং থাকে দেখেই আমরা প্রোক্রাস্টিনেট করি। তাই আপনার অ্যাপ্রোচ মোটিভকে স্ট্রং করার জন্য আপনি কেন এই কাজটা করতে চান এটা একটা খাতা কলম নিয়ে লিখতে বসেছেন। যত ডিটেলসে আপনি ভাবতে পারবেন এবং যত প্রপারলি আপনি নিজেকে ওই কাজটা করার কারণ দিতে পারবেন, তত ওই কাজটা নিয়ে প্রোক্রাস্টিনেট করার চান্সও কমে যাবে। সাইকোলজিতে কনস্ট্রুয়াল লেভেল থিওরি নামে একটা থিওরি আছে, যেটা বলে যে আমাদেরকে যদি 2টা অপশনের মধ্যে চুজ করতে দেওয়া হয়, যে অপশনটাকে আমরা সবচাইতে ক্লিয়ারলি ইমাজিন করতে পারি, আমরা ওই অপশনটাকেই বেশি চুজ করি। সাইকোলজিস্টরা এই থিওরি রিলেটেড একটা এক্সপেরিমেন্টে দেখেন যে একজন স্মোকারকে যখন স্মোক করা আর স্মোক ছেড়ে দেওয়া, এই 2টা অপশনের মধ্যে চুজ করতে দেওয়া হয়, দেখা যায় যে তারা স্মোক করার অপশনটাকে সবচাইতে ক্লিয়ারলি এবং ডিটেলড ইমাজিন করতে পারে। কিন্তু যখন তাদেরকে বলা হয় স্মোক ছেড়ে দেওয়ার অপশনটাকে ইমাজিন করতে, দেখা যায় যে তারা খুব ডিটেলসে এটা ইমাজিন করতে পারে না, এবং এই জন্যই তারা স্মোক করার অপশনটাকেই বেশিরভাগ সময় চুজ করে। তাই কোনো একটা কাজ করার আগে আপনি যদি ওই কাজটাকে ক্লিয়ারলি এবং ডিটেলড ইমাজিন করতে পারেন, তাহলে ওই কাজটা ইনিশিয়েট করার চান্স অনেক বেশি বেড়ে যাবে। আর লাস্ট টিপস হলো আপনি কেন প্রোক্রাস্টিনেশন করছেন সেটা আগে বোঝার চেষ্টা করুন। আপনার মধ্যে ওই কাজটা নিয়ে মোটিভেশনের অভাব, নাকি অনেক বেশি মোটিভেটেড তাও করতে পারছেন না, সেটা আগে বোঝার চেষ্টা করুন। তারপর সেই অনুযায়ী আপনার লাইফটাকে ডিজাইন করুন। আপনি নিজে একটু সময় নিয়ে ভাবুন কি হলে আপনি কোনো একটা কাজ করেন, কোন কোন ফ্যাক্টরগুলো রোল প্লে করে, ওই সেম জিনিসগুলো আপনি যেই কাজটা করতে হবে সেটার জন্য নিয়ে আসা যায় কিনা সেটার চেষ্টা করুন। আর আপনি যদি নিজে না পারেন, তাহলে একজন সাইকোলজিস্টের সাথে কথা বলে সেটা বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি যদি কোনো একটা প্রবলেমের কারণ খুঁজে বের করতে পারেন, তাহলে সেই প্রবলেমটাকে সমাধানও করতে পারবেন। কারণ জানা ছাড়া আমরা জাস্ট কেন আমি এরকম,
কেন আমাদের সাথে এরকম হচ্ছে এটা ভাবতে ভাবতেই আমাদের লাইফের বেশিরভাগ সময় কেটে যায়। ভিডিও আজকে আর বড় না করি, প্রোক্রেস্টিনেশন থেকে ওভারকাম করার জন্য আরও অনেক টেকনিক আছে, কিন্তু আজকে যেহেতু সেলফ ওর্থ থিওরি নিয়ে আলাপ আলোচনা বেশি ছিল, তাই এই থিওরি অনুযায়ী আমরা কী কী করতে পারি সেটাই আমি বেশি বলার চেষ্টা করেছি। অন্য টিপস আর থিওরিগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। ভিডিও ভালো লেগে থাকলে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।